এবার কি ভারতের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করতে চলেছেন মোহাম্মদ ইউনূস? কারণ কাল পিটিআই কে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা এবং ভারতবর্ষকে নিয়ে মোহাম্মদ ইউনূস যে কথাগুলো বলেছেন তা নিঃসন্দেহে ভারতের কাছে সন্তোষজনক নয়। শেষ এক মাসে মোহাম্মদ ইউনূসের এমন তিনটে ঘটনা আমি আপনাদের বলে দিতে পারি যা কোনোভাবেই ভারত সরকার খুব ভালোভাবে নেবে না, এবং নিঃসন্দেহে পাল্টা প্রতিঘাতের চেষ্টাও ভারত ভবিষ্যতে করতেই পারে। কিন্তু এই মোহাম্মদ ইউনূসই আন্তর্জাতিক কাউন্সিল মিটিংয়ে নরেন্দ্র মোদীকে তার দেশে আহ্বান জানিয়েছিলেন এবং বলেছিলেন ভারতীয় সাংবাদিকরাও যেন বাংলাদেশে যায় এবং বাংলাদেশের আসল চেহারা সকলের সামনে তুলে ধরে। কিন্তু মোহাম্মদ ইউনূসের আন্তর্জাতিক মিটিংয়ে এহেন বক্তব্যের পাশাপাশি কালকে প্রেস বাইটে যে বক্তব্যগুলো তিনি রেখেছেন তা নিঃসন্দেহে দ্বৈত চরিত্রকে প্রকাশ করে। আর এখানেই প্রশ্ন, মোহাম্মদ ইউনূস চাইছেনটা কি? তারা কি সরাসরি ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে চাইছে? কেন বলছি এই কথা জানার জন্য পুরো ভিডিওটি দেখুন। তবে যারা এই ভিডিও দেখছেন তাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, এই চ্যানেলটি পারলে একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে এই চ্যানেলের পরবর্তী নোটিফিকেশনের আপডেটটা গ্রহণ করবেন। আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল, আমি শিবম। কাল মোহাম্মদ ইউনূস পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনাকে নিয়ে বিস্ফোরক কিছু মন্তব্য করেন। তিনি সরকারিভাবে জানান হাসিনাকে বাংলাদেশ পাঠানোর জন্য তিনি সরকারিভাবে ভারতের কাছে আবেদন করবেন। শুধু তাই নয়, তিনি বলেছেন ভারত যদি সেই আবেদনে সাড়াও না দেয় হাসিনা পরবর্তীকালে ভারতেই থাকতে পারেন, কিন্তু তাকে মুখ বন্ধ করে থাকতে হবে। অর্থাৎ হাসিনা ভারতে থাকবেন অথচ বাংলাদেশ নিয়ে বিভিন্ন মাধ্যম থেকে বিভিন্ন কথাবার্তা বলবেন, তা ইউনূস সরকার কিছুতেই মেনে নেবে না। অর্থাৎ ইঙ্গিতটা স্পষ্ট, ভারত যদি হাসিনাকে বাংলাদেশ থেকে ভারতে স্থান দেয় তাহলে হাসিনার মুখ বন্ধ করার দায়িত্ব যেন ভারত নেয়। এবার প্রশ্ন তুলেছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা এখানে কিছু, কারণ ধরুন আমি ভারতবর্ষে আছি, আমি যদি এখন উগান্ডা নিয়ে মন্তব্য করি, আমাকে উগান্ডার প্রেসিডেন্ট বাধ্য করবেন আমি যেন উগান্ডা নিয়ে কথা না বলি? অর্থাৎ ভারত কিভাবে কারোর বাক স্বাধীনতাকে আটকাতে পারে বা খর্ব করতে পারে, এই প্রশ্ন সত্যি তুলে দিয়েছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। হাসিনা এই দেশে আছেন, কি পরিচয়ে আছেন, সময় হলে ভারত সরকার অফিসিয়ালি জানাবেন। নিঃসন্দেহে হাসিনা আসাটা ভারতের সংসদে যেখানে চর্চিত হচ্ছে, সেখানে অন্য দেশের রাষ্ট্রপ্রধান ইউনূস কিভাবে এই বিষয়ে মন্তব্য করতে পারেন আমি জানি না। দ্বিতীয় যে বিষয়টা আমার অদ্ভুত লেগেছে, ইউনূস একটা অদ্ভুত মন্তব্য করেছেন। তিনি বলেছেন যে ভারত ভারত এবং ভারত সরকার আওয়ামী লীগ ছাড়া বাকি সব দলগুলোকেই ইসলাম রাষ্ট্র বা ইসলাম দল তৈরি করতে চাইছে এরকম মনে করেন। অর্থাৎ ইসলাম রাষ্ট্র বা ইসলাম দল হলো আওয়ামী লীগ ছাড়া বাকি সব দলগুলো। অর্থাৎ পরিষ্কারভাবে তিনি ধর্মীয় মেরুকরণের ইঙ্গিত টেনে ভারতকে কাঠগড়ায় তুলতে চেয়েছে। অর্থাৎ ভারত যে বারংবার করে বলেন বাংলাদেশে হিন্দুরা সুরক্ষিত নয়, হিন্দুদের নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জো বাইডেনের মধ্যে ফোনে বার্তালাপ হয়েছে, সেসব অভিযোগই কার্যত মিথ্যে। বাংলাদেশে হিন্দুরা যথেষ্ট সুরক্ষিত এবং যে ঝুট ঝামেলাগুলো হচ্ছে তা ধর্মীয় মেরুকরণের জন্য হচ্ছে না, হচ্ছে রাজনৈতিক আন্দোলন বা রাজনৈতিক কর্মকাণ্ডের জন্যই। মোহাম্মদ ইউনূস মনে করছেন সেটাই। অর্থাৎ এখানে হিন্দু মুসলমান অ্যাক্টিভিটিতে ভারতের সজাগ যে রোল, সেটার কঠোর বিরোধিতা করেছেন মোহাম্মদ ইউনূস, এবং পাশাপাশি এও মনে করিয়ে দিয়েছেন হাসিনাকে তোমরা তোমাদের দেশে রাখো, কিন্তু আমাদের দেশ অর্থাৎ বাংলাদেশ সম্পর্কে যেন কোনো মন্তব্য না করেন, সেই বিষয়ে সুনিশ্চিত যেন ভারত সরকার করেন। অর্থাৎ ভারত কি করবে মোহাম্মদ ইউনূস কাল পিটিআই কে দেওয়া সাক্ষাৎকারে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। আর এক্ষেত্রে প্রশ্ন উঠছে, এই মোহাম্মদ ইউনূস যে 2 মাস আগে নরেন্দ্র মোদীকে তার নিজের দেশে ডেকেছিলেন, আমন্ত্রণ জানিয়েছিলেন, বন্ধু রাষ্ট্র হিসাবে কাজ করব বলেছিলেন, উপদেষ্টারা বারংবার বলেছিলেন ভারতের সঙ্গে সহযোগিতা করব, ভারত এবং বাংলাদেশের একাধিক চুক্তি এই ভবিষ্যতেও বজায় রাখবো, তাহলে সব কথাই কি লোক দেখানো ছিল, নাকি সেই ভারত বিরোধী সেন্টিমেন্টটাকে কাজে লাগাতে চাইছেন খোদ প্রধান উপদেষ্টাও? আমি শেষ 3 মাসে মোহাম্মদ ইউনূস সরকারের এমন 3টে পদক্ষেপের কথা বলতে পারি যা নিঃসন্দেহে ভারত বিরোধী, এবং ভারত এগুলো নিঃসন্দেহে খুব ভালোভাবে মেনে নেবে না। আপনারা যদি বেশ কিছুদিন আগে যান, 4-5 দিন হবে, বেশি দূরও যেতে হবে না, তাহলে দেখবেন ভারতে হওয়া বিমান মহড়া থেকে নিজেদের নাম কিন্তু তুলে নেয় বাংলাদেশ। ভারতীয় সেনাবাহিনী প্রতি বছর এই বিমান মহড়া একটা প্রেস্টিজিয়াস কজে অনুষ্ঠিত করে। বাংলাদেশকেও তারা কিন্তু আমন্ত্রণ জানিয়েছেন সব প্রতিবেশী দেশের মতো, কিন্তু বাংলাদেশ কিন্তু ভারতের বিমান মহড়ায়
অংশগ্রহণই করেনি। আপনারা যদি দেখবেন যে শুধু তাই নয়, এই বিমান মহড়ায় আসবে বলেও আসেনি। এর কারণটা কি সত্যি ভারত বিরোধী, এই প্রশ্ন আমার নিঃসন্দেহে পরবর্তী কালে থাকবে। 29শে আগস্ট থেকে শুরু হওয়া তরঙ্গ শক্তি মহড়া চলার কথা ছিল 14ই সেপ্টেম্বর অবধি। ভারত দু দফায় বিমান মহড়া তরঙ্গ শক্তি অনুষ্ঠিত করছে। প্রথম দফা হয়েছে 6ই আগস্ট থেকে 14ই আগস্ট পর্যন্ত। তাতে অংশ নিয়েছিল বাংলাদেশ সেনাবাহিনী। কিন্তু দ্বিতীয় দফায় বাংলাদেশে আর মহড়ায় যোগ নেবে না বলে নয়াদিল্লিকে জানিয়ে দিয়েছে অফিসিয়াল ভাবে। মহড়া শুরুর সময় বাংলাদেশের ক্ষমতায় ছিলেন শেখ হাসিনা। তখন বাংলাদেশ বিমান বাহিনী মহড়ায় অংশ নেয়। এরই মাঝে রক্তাক্ত গণবিপ্লবে শেখ হাসিনা ক্ষমতা হারায়। ফলে দায়িত্ব নেন মোহাম্মদ ইউনূস। দ্য প্রিন্ট পরিষ্কারভাবে জানিয়েছে, ভারতের প্রথম বহুপাক্ষিক আন্তর্জাতিক বিমান মহড়া তরঙ্গ শক্তির দ্বিতীয় পর্বের জন্য নিজেদের C-130 পরিবহন বিমানটি পাঠানোর সিদ্ধান্ত থেকে পিছু হটেছে ঢাকা। বাংলাদেশ বিমান বাহিনীর C-130 পণ্যবাহী বিমানের এই মহড়ায় অংশগ্রহণ করার কথা ছিল। মহড়ায় অংশ না নিলেও পর্যবেক্ষক হিসাবে কয়েকজন উচ্চপদস্থ সেনা কর্মকর্তাকে ভারতে পাঠাবে বাংলাদেশ। তবে আরো একটা উল্লেখযোগ্য বিষয় হলো, তরঙ্গ শক্তি মহড়ায় বাংলাদেশ অংশগ্রহণ না করায় শ্রীলঙ্কা এবং বাকি বন্ধুবর্গ বিভিন্ন দেশের বিমান কিন্তু অংশগ্রহণ করেছে। অর্থাৎ প্রেস্টিজিয়াস সেনাবাহিনীর এই যে তরঙ্গ শক্তি প্রোগ্রাম, এই তরঙ্গ শক্তি প্রোগ্রাম থেকে বাংলাদেশ কিন্তু নিজেদেরকে উইথড্র করেছে, যা নিঃসন্দেহে ভারতের সেনাবাহিনী এবং ভারত সরকার কিন্তু ভালোভাবে নেবে না। এ তো গেল একটা পদক্ষেপ। দ্বিতীয় পদক্ষেপ যদি দেখবেন বাংলাদেশ ঠিক কিছুদিন আগে জেল থেকে এমন এক বন্দীকে মুক্তি দিয়েছে, যা ভারতের পরিভাষায় জঙ্গি। অর্থাৎ তিনি উত্তর ভারতের একাধিক রাজ্যে জঙ্গি বা সন্ত্রাসবাদী আক্রমণের সঙ্গে যুক্ত আছেন, এই অভিযোগ ভারত সরকার বহু ক্ষেত্রে করেছে। সেই জঙ্গিকে মুক্তি দিয়ে ইউনিস সরকার ভারতের সঙ্গে যে বন্ধুত্বপূর্ণ আচরণ করার কথা বলেছিলেন, তা থেকে পিছু হটেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ভারতীয় গোয়েন্দাদের বিশ্বাস, আল কায়দা ও পাকিস্তানি জঙ্গি সংগঠন লস্কর ই তৈবার সঙ্গে যোগাযোগ রয়েছে এই এবিটি এর। অসমে সম্প্রতি এবিটি এর সদস্য গ্রেফতারও হয়। ত্রিপুরা পুলিশের হাতেও ধরা পড়েছে এই সংগঠনের স্লিপার সেলের কয়েকজন সদস্য। পশ্চিমবঙ্গ পুলিশও বিশেষ অভিযান চালিয়ে গত বছর 90 জেএমবি এবং এবিটি এর জঙ্গিদের গ্রেফতার করেছে এবং ধৃতদের জেরা করে জানা গেছে, পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর মদতে এবিটি এর ভারতের নাশকতার ছকও কষেছিল বেশ কিছুদিন ধরে। অর্থাৎ এই যে এবিটি কে নিয়ে কথা বলছি, সেই এবিটি এর প্রধান জঙ্গি, যিনি কিনা হাসিনা সরকারের আমলে জেলে গেছিলেন, তাকেই জেল থেকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। অর্থাৎ প্রতিবেশী দেশ আক্রমণের দায়ে অভিযুক্ত এই রকম জঙ্গিকে মুক্তি করে দেশে জায়গা দেওয়া, নিঃসন্দেহে ভারত সরকার মোহাম্মদ ইউনূসের এই কার্যকলাপ কিন্তু ভালো করে নেবে না। তৃতীয় যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাই, তা হলো মোহাম্মদ ইউনূস দায়িত্ব নেওয়ার পরে জামাতে ইসলামী এবং ছাত্রলীগের একাধিক সংগঠনকে, যারা ইসলামী ছাত্রলীগ করেন, একাধিক সংগঠনের ব্যান কিন্তু তুলে নেন। অর্থাৎ জামাতে ইসলামী এই সংগঠনটা কিন্তু আজকে নতুন করে ব্যান হয়নি। আপনি যদি ইতিহাস দেখেন, ধারাবাহিকভাবে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এই জামাতে ইসলামী এই সংগঠনটার বিরুদ্ধে বিভিন্ন ইসলামী কর্মকাণ্ড চালিয়ে সমাজকে ভুল পথে নিয়ে যাওয়া বা বিভিন্ন জঙ্গি নাশকতার মতো অপরাধ বা অপবাদ এদের বিরুদ্ধে ছিল। তাই শেখ হাসিনা সরকার বাংলাদেশে কিন্তু এই সংগঠনটাকে ব্যান করে দিয়েছিলেন। ভারতের এই সময় এই ব্যানের সিদ্ধান্তটি সাধুবাদ জানান। কারণটা একটাই, কারণ এই সংগঠন যেরকম কর্মকাণ্ড করেন বলে অভিযোগ, তার নিঃসন্দেহে ভারতের সুরক্ষার ক্ষেত্রেও বড় একটা থ্রেট। এই সংগঠনকে মুক্তি দিয়েও ইউনিস সরকার কিন্তু কার্যত ভারত বিরোধী একটা বার্তা দিয়েছেন। 3 নম্বর বিষয়টি নিঃসন্দেহে বর্ডার এরিয়াতে ঘটে যাওয়া চলমান কিছু বিতর্ক। আপনারা জানেন কিছুদিন আগে কিছু ভারতবর্ষী ভুল করে বাংলাদেশে ঢুকে পড়েন এবং নিয়ম অনুসারে সেই ভারতীয়দের ভারত থেকে বাংলাদেশে কেউ যদি ঢুকে যায়, বাংলাদেশ থেকে কিন্তু ভারতে ফিরিয়ে দেওয়া নিয়ম। বাংলাদেশি সেনাবাহিনী কিন্তু তাদের ফিরিয়ে দেয়নি। পাশাপাশি সব থেকে বড় বিতর্কিত যে বিষয় তৈরি হয়েছে, ভারত এবং বাংলাদেশ বর্ডার এরিয়াতে, অর্থাৎ 4500 কিলোমিটার যে বর্ডার, সেই বর্ডার এরিয়াতে এখনো স্মার্ট ফেন্সিং অর্থাৎ কাঁটাতার বসানোর কাজ শেষ করতে পারেনি ভারত। মোদী গভর্নমেন্ট তৃতীয়বারের জন্য দায়িত্বে আসার পর প্রথম লক্ষ্যটাই ছিল এই বর্ডার এরিয়াতে স্মার্ট ফেন্সিং করা হবে। স্মার্ট ফেন্সিং কি, তা আমি আর একটা ভিডিওতে আমি অলরেডি আপনাদের বলেছি, আপনারা গিয়ে ভিডিওটা দেখতে পারেন। এই স্মার্ট ফেন্সিং বসানোর সময় দেখা গেল যে বাংলাদেশের সেনাবাহিনী কিন্তু বিএসএফ কে বাধা দিল,
বিএসএফও কিন্তু নিয়ম অনুসারে সেই বাধার স্বীকৃতি বহন করলো এবং পরবর্তীকালে অক্টোবরে মিটিংয়ের সময় এই বিষয়টি উত্থাপিত করবে বলে জানালো। কিন্তু সমস্যা হচ্ছে সীমান্ত সুরক্ষিত করার দায়িত্ব যা নিজের দেশের সেনাবাহিনীর। নিজের দেশকে সুরক্ষিত করার জন্য সেনাবাহিনী যদি কোনো কর্মকাণ্ড আয়োজন করেন, সেটা অন্য দেশের সেনাবাহিনী কি বাধাপ্রাপ্ত হতে পারে? আমি জানি না। পাশাপাশি ডম্বুর দাম খুলে দেওয়া, ফারাক্কা ব্যারেজ, এই নিয়েতে রাজ্য রাজনীতি আছেই। মনে রাখতে হবে বাংলাদেশের বর্তমান অর্থনীতি, যা কিনা বাংলাদেশের একটা মূল সম্পদ, বস্ত্রশিল্প দ্বারা আসে, সেই বস্ত্রশিল্পের পুরোটাই কিন্তু নিয়ন্ত্রণ হয় ভারতীয় বিদ্যুৎ দ্বারা। শুধু তাই নয়, জ্বালানি থেকে বিদ্যুৎ, একাধিক ক্ষেত্রে ভারতবর্ষের সাথে বাংলাদেশের সুগঠিত কিছু চুক্তি দুই দেশকেই কিন্তু সমৃদ্ধশালী করেছে। এবং প্রতিবেশীর সাথে সম্পর্ক খারাপ করা মানে সেই দেশের মানুষের কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দৈনন্দিন জীবনে প্রভাব ফেলা। ইউনিশ সরকার শুধুমাত্র ভারত বিরোধিতা করতে গিয়ে বাংলাদেশবাসীর সঙ্গে ছেলেখেলা করছেন না তো, এই প্রশ্ন আমার থাকলো। কিন্তু যে 3টে পদক্ষেপ ইউনিশ সরকার শেষ 1 মাসে নিয়েছেন, তা মোকাবিলা করতে ভারত যদি পাল্টা কোনো চাল চালে, তাহলে কি যুদ্ধের দিকে যেতে পারে গোটা পরিস্থিতি? চোখ থাকবে সকলেরই। আপনারা কি ভাবছেন নিঃসন্দেহে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।